ক্যানভাস থেকে নিজের সবচেয়ে প্রিয় ছবিটা টুকরো টুকরো করে ছিঁড়ে মেঝেতে ফেলে দিয়েছে সৈকত। এক একটা সিগারেট ধরাচ্ছে, আধ খাওয়া অবস্থায় এক একটা টুকরোর উপর ফেলছে, সাথে সাথে কাগজের টুকরো চোখের নিমেষেই পুড়ে যাচ্ছে। অদ্ভুত একটা প্রশান্তি হচ্ছে তার সেইটা দেখে। মজিদ ঘরে ঢুকে এসব দেখে অবাক। সে ভুরু কুচকে সৈকতকে বলল, এসব কি করছিস তুই? সৈকত উত্তর দেয় না। মজিদ একটা ছেঁড়া টুকরো হাতে নিয়ে চমকে ওঠে। একটা শ্বেতপদ্মের ছবি সেখানে। তার মানে সৈকত তার সবচেয়ে প্রিয় ছবিটি এভাবে ছিঁড়ে ফেলেছে, যাও দিনের পর দিন কষ্ট করে এঁকেছিল। অনেক স্বপ্ন ছিল ওর ছবিটাকে নিয়ে। মজিদ অবাক হয়ে সৈকতকে বলে, আরে এটা ছিঁড়েছিস কেন? মজিদ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ছবিটা আর আমি আঁকবো না রে। মজিদ আটকে ওঠে। বলিস কি তুই? মাথা ঠিক আছে তোর? সৈকত মুচকি হাসে। হাসছিস কেন তুই? বলিস তুমি এটাকে তুলে এনে দিই। সৈকত হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে মজিদের কলার চেপে ধরে। চোখে চোখ রেখে হিসিয়ে বলে, একদম ওর দিকে আর নজর দিবি না মজিদ, বলে রাখলাম। ওর প্রেমিক আরিফের কোনো ক্ষতি করবি না তুই। মজিদ শান্ত ভঙ্গিতে নিজের কলার ছড়িয়ে নেয়। এত ভালো মানুষ হয়ে গিয়েছিস হঠাৎ? আরিফ সাহেবকে ভয় পেয়ে গেলি নাকি? মজিদের ঠোঁটে কৌতুকের হাসি। সৈকত হাতে দাঁত চেপে বলে, আমি একজন চিত্রকর, তোর মতো গুন্ডা নই। আমি কারো ক্ষতি করে নিজের কাজ করব না। মজিদ জোরে জোরে হাসতে থাকে। সৈকত ওর দিকে তাকায় না, ঘৃণা হয় তোর। মজিদ হাসি থামিয়ে সৈকতের কাছে এসে বসে, ওর কাঁধে হাত রেখে বলে, মেয়েটাকে তো তুই ভালোবেসে ফেলেছিস। সৈকত মজিদের দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে বলে, বেসেছিলাম, আর ভালোবেসেছি বলে ভালোবাসার মানুষকে কোনো কষ্ট দিতে চাই না। পদ্ম যদি আরিফ সাহেবকে নিয়ে সুখী হয়, তাহলে আমার শত ছবির থেকেও স্বপ্ন বড় হবে সেটাই ওর কাছে। মজিদ চুপ করে থাকে। সে খারাপ মানুষ, সেভাবে ভালোবাসার কথা জড়িয়ে মন খারাপ করতে চায় না, কারণ সে মনে করে খারাপ মানুষের মন অতটাও নরম হয় না, যার জন্য মন খারাপ হতে পারে। সেতারা আর জোহরা দুজনে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এত অবাক মনে হয় ওদের জীবনে ওরা হয়নি। দুজনের চোখের সামনে বসা মানুষটার দিকে নিবদ্ধ হয়ে আছে। সুবহান সাহেব একটা স্নিগ্ধ হাসি দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। তার সামনে কয়েক কেজি মিষ্টির প্যাকেট সে এনেছে। এখন ওর কেউ মিষ্টিগুলো ভিতরে নিয়ে যায়নি। সুবহান সাহেব সেতারার দিকে তাকিয়ে বলো, আপা মিষ্টিগুলো ভিতরে নিয়ে যান, বাচ্চাদের খেতে দিন। সেতারা অবাক হয়ে বলো, আপনি এখানে কি মনে করে এসেছেন? কিছুই বুঝতে পারছি না আমরা। সুবহান সাহেব ছোট্ট একটা হাসি দিয়ে বলো, সবই বুঝিয়ে বলবো, বলেই একদম বাড়ি পর্যন্ত চলে এসেছি। তার আগে আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যায়? জোহরা আমতা আমতা করে সেতারাকে বলে, আপা আপনি ওনার সাথে কথা বলুন, আমি পানি আনছি। এই বলে জোহরা দৌড়ে চলে যায়। এখানে দাঁড়াতে তার অস্থির লাগছিল, কারণ মোজাম্মেলের সেই দিনে এই লোকটার যে রূপ সে হাসপাতালে দেখেছিল তা সে কোনোদিন ভুলতে পারবে না। শুধু সে চুপ করে আছে কারণ একটাই, সে আরিফের বাবা, আর আরিফকে বড্ড ভালোবাসে। সে তারা কঠিন চোখে সুবহানের সাহেবের দিকে তাকায়। এই লোকটার উদ্দেশ্য সে বুঝতে পারছে না এখনো। নতুন করে আবার কি করতে এসেছে সেখানে, কি চায় ওদের কাছে। সুবহান সাহেব পরিস্থিতি স্বাভাবিক করতে হালকা কাশি দেয়। আপা পদ্ম বাড়িতে নেই? সে তারা কঠিন গলায় বলো, পদ্ম এই সময় বাড়িতে থাকে না, স্কুলের পর একটা কোচিং সেন্টারে পড়ায়, একেবারে সন্ধ্যায় বাড়িতে ফেরে। অন্তত পরের ছেলের উপর ভরসা করে নিজের পরিবারকে ছেড়ে চলে যাওয়ার মতো মেয়ে আমার পদ্ম নাই। শেষ কথাটা একটু ঠেস দিয়ে বলেছে তারা। সুবহান সাহেব অস্বস্তিতে নড়ে চড়ে বসে। আসলে আপা আমি জানি আমি অনেক বড় ভুল করেছি। আসলে আপনাদের সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি। আমি জানি আমার এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কিন্তু মানুষ মাত্রই তো ভুল হয়। আমিও না হয় একটা ভুল করে ফেলেছি। সেতারার মুখটা একটু কোমল হয়, কেন জানি সব অবিশ্বাস্য লাগছে তার। আপনি কি ক্ষমা চাইতেই এ বাড়িতে এসেছেন? জি, তা বলতে পারেন, তবে শুধু ক্ষমা না, আপনার কাছে আমার একটা আবদার আছে। মনে করুন আমি আপনার ভাই, ভাই হয়ে বোনের কাছে একটা আবদার করব, বোন কি রাখবে না? সেতারার চোখ কপালে উঠেছে। এসব আবার কি নাটক? ভাই বানিয়ে ফেলেছে নিজেকে তার। সেতারা একটু চিবিয়ে চিবিয়ে বলে, বুঝলাম না আপনার কথা ঠিক। সুবহান সাহেব উঠে দাঁড়ায়, সেতারার দিকে তাকিয়ে বলে, পদ্মকে আমার আরিফের জন্য চাই আমি, আর এই চাওয়াটুকু কি আপনি পূরণ করবেন? সেতারা কেঁপে ওঠে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। মাথাটা একটু ঘুরে ওঠে তার। জোহরা এক গ্লাস লেবুর শরবত নিয়ে এসেছে, এই কথা তার কানে উগেছে। তার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে সুবহান সাহেব। এই যে জোহরাপা মিষ্টির শরবত নিয়ে এসেছে, খুশির খবর, মিষ্টিমুখ করে শুরু হোক। সেতারা অবাক হয়ে বলো, আপনি সব কী বলছেন? যে সম্পর্ক আপনি নিজে ভেঙে দিয়েছিলেন, আজ আপনি নিজে এসেছেন সেই সম্পর্ক জোড়া দিতে? জি এসেছি। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম। আমি হীরাকে ফেলে কাছের পিছনে ছুটেছি। পদ্মের মতো মেয়েকে আমি ভুল বুঝেছি, কিন্তু সঠিকটা বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে। আমি অনেক বড় ক্ষতিও করেছি আপনাদের। তবুও যদি কেউ মাফসে ফিরে আসে, তাকে কি ক্ষমা করা যায় না? সেতারা ঈষৎ হেসে বলো, আমরা গরিব বলে আমাদের সাথে যা ইচ্ছে তাই করা যায়, তাই না সুবহান সাহেব?
আপনি চাইবেন সম্পর্কটা ভেঙে যাক, তখন ভেঙে যাবে। যখন চাইবেন জোড়া লাগুক, তখন লাগবে। এতই কি সহজ সব কিছু? সোবহান সাহেব অপরাধী মুখে বলল, আপা, আমাকে যা ইচ্ছে আপনি বলুন। আমি আজ আপনাদের সব অভিযোগ শুনতে এসেছি, কিন্তু পদ্মকে আমার আরিফের জন্য দিবেন না এই কথাটা আপনি বলবেন না। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে, একটু বোঝার চেষ্টা করুন। সে তারা কি বলবে বুঝতে পারছে না। এসব সিদ্ধান্ত সে কখনো একা নেয়নি। এক সময় মাথার উপর ঢাল হয়েছিল মোজাম্মেল। সে জোহরার দিকে তাকায়। জোহরা বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। সোবহান সাহেব বলতে থাকে, আরিফ আমাকে পছন্দ করুক বা না করুক, আমি তো ওর বাবা। বাবা হয়ে ছেলের কষ্ট কিভাবে দেখবো আমি? ছেলেটা ঘটনাটার পর থেকে ঠিকমতো খায় না, কারোর সাথে কথা বলে না ঠিকভাবে। আমার সাথে তো কোনো কথাই নেই তার। আমরা বাবা মায়েরা তো সন্তানের সুখের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আমার ছেলেটা যে কবে পদ্মকে এতটা ভালোবেসে ফেলেছে আমি বুঝতেই পারিনি। যখন বুঝলাম তখন আমি জীবনের চরম অন্যায়টা করে ফেলেছি। আমি জানি আপনারা কোনোদিন আমাকে ক্ষমা করবেন না, কিন্তু আমার ছেলেটার তো কোনো দোষ নেই বলুন। আমার শাস্তিও কেন পাবে? তাই আমার জন্য না হলেও আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আপনারা রাজি হয়ে যান। আমি কথা দিচ্ছি পদ্ম আমার বাড়িতে রানী হয়ে থাকবে। সেতারার চোখে পানি চলে আসে। সত্যি বলতে সে নিজেও মেয়ের কষ্ট আর দেখতে পারছে না। মেয়েটা রোজ রাতে আরিফের কথা ভেবে কষ্ট পায়। একে একে উঠোনে হাঁটে, সে সবাই জানে, সবই দেখে। কিন্তু আরিফের বাবা যে ঘৃণ কাজ করেছে, কিভাবে তাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিবে? আর এসব যে তার কোনো চাল না, তারই বা কী নিশ্চয়তা আছে? কিছুই মাথায় আসছে না তার। সে চিন্তিত মুখে জোহরার দিকে তাকায়। জোহরা অসহায় চোখে তাকিয়ে আছে তার দিকে। তার চোখ বলছে, আপা সব মেনে নেন। সেতারা নিজেকে একটু সামলে নিয়ে বলে, আমার মেয়ে আসুক বাড়ি, ওর জীবনের সিদ্ধান্ত ওর অনুপস্থিতিতে আমরা নিতে পারবো না। সোবহান সাহেব অস্থির হয়ে বলো, আমি জানি পদ্ম আরিফকে খুব ভালোবাসে। ও এখানে দ্বিমত হবে না আশা করি। আর ও যেমন আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে, ও কোনোদিন চাইবে না বিয়ের পর ওর স্বামীর টাকায় আপনাদের সংসার চালাতে। তাই ও বিয়ের পরেও চাকরি চালিয়ে যেতে পারবে। আর আমি জানি ওর চাকরিটি পরিবারের জন্য কতটা দরকার। মোজাম্মেল সাহেব চলে যাওয়ার পর তো পদ্ম ছাড়াই পরিবারটিকে কাঁধে নেওয়ার মতো অবস্থা কারণেই। আমি সবই জানি। তাই পদ্ম বিয়ের আগের মতোই বিয়ের পরেও চাকরি করবে আর পরিবারকে দেখবে। এখানে আমার বা আমার পরিবারের কারো আপত্তি নেই। এত কিছুর পরেও আর কিছু বলার থাকে না। সে তারা তবুও উসখুস করতে থাকে। লোকটার কোনো একটু উদ্দেশ্য তো আছেই, কিন্তু ওরা ধরতে পারছে না। আর নয়তো সে সত্যিই ভালো হয়ে গেছে। কিন্তু এমন লোক এত তাড়াতাড়ি ভালো হয়, তা কি কখনো সম্ভব? সেতারার হাত পা কাঁপতে থাকে। জোহরার সাথে সাথে বলে, আপা রাজি হয়ে যান, আমার মনে হয় এতে সবারই ভালো হবে। সোবহান সাহেব একটু গম্ভীর হয়ে আবার বলে, আমার আরেকটা প্রস্তাব আছে। সেতারা চিন্তিত গলায় বলে, আবার কি প্রস্তাব? আমি আগামীকালই ওদের আংটি বদল সেরে ফেলতে চাই। বাইরের কেউ থাকবে না, শুধু আমার পরিবারের সদস্যদের নিয়ে আসবো আমি। পদ্মমাকে আংটি পরিয়ে যাব, সেই সাথে বিয়ের পাকা কথা বলে যাব। যা করার তাড়াতাড়ি করতে চাচ্ছি আমি। ছেলে মেয়ে দুটোকে আর কষ্ট দিতে চাই না, দূরে রেখে। আকাশ থেকে পড়ল সেতারা আর জোহরা। এত তাড়াতাড়ি সব আয়োজন কিভাবে সম্ভব? আর তাছাড়া সবচেয়ে বড় কথা, পদ্মর অনুমতি না নিয়ে এত বড় প্রস্তাবে কীভাবে ওরা সায় দেবে? সেতারা কিছু বলার আগেই জোহরা বলে, পদ্মকে নিয়ে কোনো সমস্যা হবে না, ওকে আমি বুঝাবো। সেতারা রাগি চোখে জোহরার দিকে তাকায়, এরপর সোবহান সাহেবের দিকে তাকিয়ে বলে, এত তাড়াতাড়ি এত আয়োজন আমাদের পক্ষে করাটাও অসম্ভব। মোজাম্মেল থাকলে হয়তো ভাবতাম না, কিন্তু এখন আমাদের অনেক হিসাব করে চলতে হয়। তাছাড়া আপনি যা করেছেন আমাদের সাথে, এত তাড়াতাড়ি আমরা সব মেনে নিতে পারবো বলে মনেও হয় না। হতাশ চোখে সেতারার দিকে তাকায় সোবহান সাহেব। সে আহত গলায় বলে, আপনাদের কোনো আয়োজন করা লাগবে না, আমরা এসোকে আংটি পরিয়ে চলে যাব আর বিয়ের তারিখ ফাইনাল করে যাব। আজ আসি, আগামীকাল দেখা হবে। আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সোবহান সাহেব বেরিয়ে যায়। হতবিহ্বল চোখে ওরা দুজন দুজনের দিকে তাকায়। জোহরা রে, এখন কি হবে? একটা ব্যবস্থা হবে আপা, আপনি দুশ্চিন্তা করবেন না তো। দপ করে চেয়ারে বসে পড়ে সেতারা। জোহরা এসে তার হাত ধরে, আপা আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। সেতারা কাঁপা কাঁপা গলায় বলল, পদ্মকে তুমি চেনো জোহরা? ও কতটা জেদি মেয়ে। ও যদি জানে ওর অনুমতি ছাড়া আমরা রাজি হয়েছি, ও অনেক রেগে যাবে। আমরা রাজি হইনি, তবু উনি কেন আমাদের উপর চাপিয়ে দিয়ে গেল বলো তো? জোহরা সেতারার কাঁধে হাত রেখে বলে, সৃষ্টিকর্তা হয়তো এটাই চান আপা, ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আপনি আর এভাবে মন খারাপ করে বসে থাকবে না, সময় খুব কম, যা করার এর মধ্যেই করতে হবে। সেতারও উত্তর দেয় না, দুহাতে মাথা চেপে বসে থাকে। জোর করে পদ্মকে একটা শাড়ির দোকানে নিয়ে এসেছে আরিফ। কোচিং ছুটির পরেও ওকে এরকম ধরে এনেছে সে। পদ্ম কোনোভাবেই আসবে না, কিন্তু না আসলেও রাস্তার মধ্যে আরিফ যা শুরু করেছে, পদ্মকে বাধ্য হয়ে আসতে হলো। এরপর ওকে নিয়ে বিশাল একটা শাড়ির দোকান এসেছে সে।
পদ্ম কঠিন গলায় আরিফকে বলো, দেখুন আরিফ সাহেব, গতবার আমাকে বোকা বানিয়ে যে কাজটি আপনি করেছেন খুবই জঘন্য ছিল সে কাজটি। এই ভুল আর করবেন না আশা করি। জন্মদিনের উপহার দিয়েছেন মতি চাচার সাথে ষড়যন্ত্র করে, তাও কিছু বলিনি, কিন্তু আর না, যথেষ্ট হয়েছে। আর কোনো শাড়ি আমি নিব না। আরিফ দুই হাতে কান চেপে বলো, আরে পদ্মরানী, আস্তে আস্তে, চেঁচিয়ে তো কানের পোকা বের করে দিচ্ছ। সেই আপনি যাই বলুন, আমি কোনো শাড়ি কিনবো না, ব্যাস। আরিফ পদ্মের দিকে তাকিয়ে মুচকি হেসে বলো, আমার খুব ইচ্ছে করছে প্রিয় মানুষটার কাছ থেকে একটু উপহার পেতে, তাই তুমি আমাকে একটা পাঞ্জাবি কিনে দেবে আর আমি তোমাকে একটা শাড়ি। পদ্ম হঠাৎ লজ্জা পেয়ে যায়, আসলেই তো কি বোকা সে। আরিফ সাহেব তাকে কত উপহার দিয়েছে আর সে শুধু নিয়েছে, কখনো তো তাকে কিছু দিতে পারেনি। পদ্ম নরম গলায় বলো, বেশ আরিফ সাহেব, চলুন, আজ আমি নিজে পছন্দ করে আপনাকে একটা পাঞ্জাবি কিনে দেব, কিন্তু আমি অনুরোধ করছি আমি কোনো শাড়ি কিনবো না। আরিফ কপট রাগ দেখিয়ে বলো, তার মানে তুমি মন থেকে আমাকে কিছু দিতে চাও না? পদ্ম অবাক হয়ে বলো, এটা কেমন কথা আরিফ সাহেব, কেন মন থেকে চাইবো না? যদি চাইতে তাহলে আমার কাছ থেকে তুমিও নিতে, কারণ তুমি না নিলে আমিও নিব না তোমার কাছ থেকে। পদ্ম হতাশ গলায় বলো, আরিফ সাহেব। আরিফ ঠোঁট কামড়ে হেসে বলো, চলুন তাহলে ম্যাডাম, লেডিস ফার্স্ট। আরিফ চায় আগামীকাল আংটি বদলের সময় পদ্ম শাড়ি পরুক, কারণ সে ভালো করে জানে তার বাবা আজকে ও বাড়িতে যাবে এই প্রস্তাব নিয়ে। সে যে শর্ত বাবাকে দিয়েছিল, তার বাবার আর কোনো উপায় ছিল না, কিন্তু এসব কথা এখনই সে পদ্মকে বলতে চায় না। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর আরিফ একটা খয়েরি জামদানি শাড়ি খুব পছন্দ করে। তার কাছে মনে হয়েছে এই শাড়িতে তার প্রেয়সীকে আরও বহুগুণের রূপবতী লাগবে। পদ্ম এখনও মুখ গোমড়া করে বসে আছে, তার এসব একদম ভালো লাগছে না। প্রতিবার আরিফ একটা ফাঁদে ফেলে তাকে শাড়ি কিনে দেয়। এটা ভালো লাগে পদ্ম? আপনার যা মন চায় করুন। আর এই পদ্মর দিকে তাকিয়ে হাসে, এখন কিছু বললেই ম্যাডাম রেগে যাবেন। তাকে এখন রাগাতে ইচ্ছে করছে আরিফের। শাড়ি কেনা শেষে আরিফের জন্য একটা পাঞ্জাবিও কেনা হলো শাড়ির সাথে মিল করে। পদ্মর ভীষণ ভালো লেগেছে পাঞ্জাবিটা। আরিফ ইচ্ছে করে খুব ছোট একটা দোকানে এসেছে, যাতে পদ্মের দামি কিছু দিতে না হয় ওকে। পদ্ম খুব ভালো করে বুঝতে পারে আরিফের এসব চালাকি। রাস্তায় হাসছে আরিফ আর পদ্ম। আরিফের কাছে এই রাতটাকে অনেক বেশি শান্তি মনে হচ্ছে, কারণ সে কালই তার প্রিয়সীকে কাছে পাওয়ার আরও এক ধাপ এগিয়ে যাবে। এর চেয়ে ভালো লাগার একজন প্রেমিকের কাছে আর কি হতে পারে। পদ্ম, একটা কথা বলবো? বলুন আরিফ সাহেব। তুমি কি আমাকে ভালোবাসো? পদ্ম দাঁড়িয়ে যায়, তার শরীর কেমন শিহরিত হয়ে যায়। চুপ করে আছো কেন পদ্ম, বলো আমাকে ভালোবাসো কি না? আরিফ উৎসুক চোখের দিকে তাকিয়ে আছে। পদ্মের কেমন কান্না পেয়ে যায় ওর চাহনি দেখে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি ভালোবাসার সংজ্ঞা জানি না আরিফ সাহেব, শুধু জানি সেই প্রথম দিনই আমি আপনার ব্যক্তিত্বে প্রেমে পড়েছি। এরপর চলে গেলে অনেকগুলো দিন, কত জ্বর গেছে আমাদের সম্পর্কটার উপর দিয়ে। সেই বিরহ আমাকে এক বিন্দু স্বস্তি দেয়নি কখনো। যখন সব বাধা বলে আবার আমার কাছে এসেছি, নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আমি জানি না ভাগ্য কাকে কোথায় নিয়ে যায়, শুধু জানি আমি সেই ভাগ্য কখনো মেনে নিতে পারবো না, যে ভাগ্য আপনি নেই। একে যদি আপনাদের ভাষা ভালোবাসা বলে তাহলে আমি আপনাকে ভালোবাসি। আরিফ হতভম্ব হয়ে শোনে পদ্মের কথা। সত্যিই কাজল চোখের মেয়েটা তাকে এত ভালোবাসে, এত সুখ সত্যিই তার কপালে আছে। আরিফ একটু দীর্ঘশ্বাস ফেলে বলো, যদি কখনো নিজের সব সিদ্ধান্তের বাইরে যেয়ে আমাকে পেতে হয় তোমাকে, কি করবে তুমি? আসবে না আমার কাছে? পদ্ম অবাক হয়ে বলে, কি বলছেন আরিফ সাহেব এগুলো? বলো পদ্ম, আসবে না তুমি আমার কাছে? কথা দাও পদ্ম, আমার গা ছুঁয়ে কথা দাও। পদ্ম আরিফের এলোমেলো কথার কিছুই বোঝে না। তাকে শান্ত করার জন্য বলে, হ্যাঁ আসবো আপনার কাছে। না, এভাবে না, আমার গা ছুঁয়ে বলতে হবে। পদ্ম হতাশ হয়ে আরিফের গা ছুঁয়ে বলে, এই যে বলছি, আমি আসবো আসবো আসবো। এবার আপনি খুশি তো? আরিফ পদ্মর চোখের দিকে তাকিয়ে বলে, ওগো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। পদ্ম লাজুক হাসে। বাড়ি ফিরতেই পদ্ম দেখে বসার ঘরে সবাই থমথমে মুখে বসে আছে। মা, মামি, নিবিড়, কুহু, মাহি, কেউ বাদ নেই সেখানে। সবার মুখ গম্ভীর। পদ্ম বুঝতে পারে না কি হয়েছে। সে কি কোনো অন্যায় করেছে? বাড়িতে রাত করে ফেরায় খুব রাগ হয়েছে সবার, কিন্তু সে চায়নি আরিফের সাথে যেতে। লোকটা এমন কাণ্ড শুরু করলো না যে উপায় ছিল না, কিন্তু এখন কিভাবে বোঝাবে এটা সবাইকে? পদ্ম মায়ের দিকে ভয়ে ভয়ে বলো, কি হয়েছে মা, সবাই এভাবে বসে আছো যে, সব ঠিক আছে তো? কেউ উত্তর দেয় না, এখনও চুপ করে গম্ভীর মুখে বসে আছে সবাই। জোহরের কাছে এসে পদ্ম বলে, কি হয়েছে মামি, তুমি আমাকে বলো, সবাই ভাবে চুপ করে আছো কেন? জোহরা কিছু বলতে যাবে তার আগে সেতারা এসে খপ করে পদ্মের একটা হাত ধরে। পদ্ম অবাক হয়ে তাকায়, কি হয়েছে মা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? সেতারা কঠিন গলায় বলে, আমাকে একটা কথার উত্তর দে পদ্ম, ঠিকঠাক উত্তর দিবি। কি কথা মা? সেতারা একবার সবার দিকে তাকায়, এরপর আবার পদ্মের চোখের দিকে তাকিয়ে বলে, তুই কি এখনও আরিফকে ভালোবাসিস?
পদ্ম থমকে যায়। ছোট্ট ঈষৎ কেঁপে ওঠে তার। মা এসব কীভাবে জানলো? কি হলো? উত্তর দে। তুই কি আরিফকে এখনো ভালোবাসিস? তুই কি চাস সারা জীবনের জন্য ওকে পেতে? পদ্মের কি হলো সে জানে না। সাহসী প্রেমিক মন অস্থির হয়ে উঠল তার। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, ভালোবাসি। হঠাৎ তার সাইবাই বোন চিৎকার করে উঠল, কাইল কন্যার গায়ে হলুদ, পরশু কন্যার বিয়া। পদ্ম অবাক হয়ে তাকায় ওদের দিকে। বিয়ে মানে? কার বিয়ে?